সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলবো আজকে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে। এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে হারানো সম্ভব, এই প্রশ্ন আমার সঙ্গে আছেন তুষার ইমরান উত্তর দেওয়ার জন্য। আপনারাও চাইলে অংশ নিতে পারবেন, তুষার ইমরানকে প্রশ্ন করতে পারবেন। যে কোনো প্রশ্ন এবং মতামতের জন্য ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। তুষার ইমরানের কাছে আমার প্রথম প্রশ্ন, ভারতকে হারানো সম্ভব কিনা? এক কথায় যদি বলি তাহলে সম্ভব, বাট আমাদেরকে ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে হবে, মানে ডিসিপ্লিন ক্রিকেট খেলতে হবে। লাইক আপনি পাকিস্তানের মতন ক্রিকেট খেললে হবে না। বাট আজকের ম্যাচটা জেতা না জেতা এটা ডিপেন্ড করে না, অনেক কিছুর পরে ডিপেন্ড করে। আপনার লাস্ট ম্যাচটা অবশ্যই জিততে হবে। বাংলাদেশ পাকিস্তান আজকে যদি জিতেও আমরা এগিয়ে থাকি, লাস্ট ম্যাচ যদি হেরে যাই তাহলে কিন্তু ইকুয়েশনটা অন্যরকম চলে আসবে, রান রেটের ফ্যাক্টরে পড়ে যাবো আমরা। সো আজকে আমি অতটা মানে গুরুত্ব না দিলেও হবে, বাট আমার পরের ম্যাচটা আমাকে অবশ্যই জিততে হবে। কিন্তু মাঝখানে এই ম্যাচটা পড়ে যাওয়াতে আসলে জিনিসটা ইম্পর্টেন্ট কিনা, কারণ কালকেই আবার সেই ম্যাচটা পাকিস্তানের সঙ্গে। এই ম্যাচে যদি বাংলাদেশ হেরে যায় মেন্টালি কীরকম হবে অবস্থা, কিংবা পরপর দুটো ম্যাচ খেলতে হবে, কালকে আসলে ফুল এফোর্ট দেওয়া সম্ভব হবে কিনা, সব কিছু প্রশ্নগুলো আসে কিনা সামনে। না, অবভিয়াসলি আপনি পরপর ব্যাক টু ব্যাক ম্যাচ খেলবেন। আজকে যদি মানে ধরেন অনেক ব্যবধানে হেরে যায় কিংবা ম্যাচটা জিতে যায়, তাহলে তোর পজিটিভ অনেক কিছু থাকে যদি ম্যাচটা জিতে যায়। আর যদি ম্যাচটা হেরে যায় তাহলে নেগেটিভভাবে অনেক কিছু আসবে, যে কালকে আবার আরেকটা ম্যাচ খেলতে হবে ব্যাক টু ব্যাক। আসলে কঠিন হয়ে যাবে আমাদের জন্য চ্যালেঞ্জটা নেওয়া। তারপরে আমার কাছে মনে হয়েছে যে না, বাংলাদেশ টিম একটা সুপার ফোরে যাওয়ার পরে এখন একটা পজিশনে আছে, কিন্তু আমরা ফার্স্ট ম্যাচ শ্রীলঙ্কাকে হারানোর পরে আমরা হয়তো বা অতটা চিন্তাও করতেছি না যে আমাদের যে অ্যাচিভমেন্টটা দরকার ছিল সে ফার্স্ট সুপার ফোর, বাট সবাই কিন্তু টার্গেট করে গিয়েছিল যে না আমরা ফাইনালে যাব, ফাইনাল খেলবো। এটা করতে গেলে তো আরও দুইটা ধাপ স্টেপ আমাকে পার করতে হবে। সো আজকে ভেরি ভাইটাল আমাদের জন্য। আমি শুরু থেকে বলছিলাম ম্যাচটা জেতা সম্ভব যদি কিনা ক্যালকুলেটিভ ক্রিকেট খেলি, এবং ইন্ডিয়ার সাথে একটু ডিফিকাল্ট হবে, তারপরেও আশা রাখি আমরা যেটা ম্যাচটা জিততে পারবো। ক্যালকুলেটিভ ক্রিকেটের কথা বললেন, এবং পাকিস্তানের যেভাবে খেলেছে সেভাবে খেলতে হবে না সেটা আপনি বলছেন। পাকিস্তান সেদিন কিন্তু প্রেসারে ফেলেছিল সুপার ফোরে, আমি যদি বলি বোলিং দিয়ে অন্তত প্রথম দিকে, তারপরে ব্যাটিংয়ে একদমই বাজে অবস্থা। সেই জায়গাটায় আপনার কি মনে হয় যে মানে ব্যাটিং দিয়ে পাকিস্তানকে আসলে একদমই কুপঘাত করে দিয়েছে ইন্ডিয়ান? আমি উল্টাটা বলেছি আসলে। ইন্ডিয়ান ব্যাটাররা আসলে টপ অর্ডার খুবই দুর্দান্ত ব্যাটিং করেছে, কিন্তু বোলিংয়ে আসলে ইন্ডিয়া খুব বেশি যে ভালো করতে পেরেছিল এমন না। আমি প্রথম দিককার কথা বলছি। সেই জায়গাটায় কোন ক্যালকুলেশনটা চেঞ্জ করার দরকার বলে আপনি মনে করেন পাকিস্তানের চেয়ে? অবভিয়াসলি ওদের স্পিনার, ইন্ডিয়ার স্পিনারদেরকে আমাদেরকে ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। লাইক আমাদের তো মানে ওয়ার্ল্ড ক্লাস বলার আছে 2-3 জন, হয়তোবা না, মানে মুস্তাফিজ নাম্বার 1 অফ দ্য গ্রেট বলার। ওকে ফেস করতে গেলে ওদেরকেও একটু চিন্তা ভাবনা করে আমার কাছে মনে হয় যে না, হয়তোবা একে একটু রিস্ক কম নেবে, অন্যদেরকে একটু রিস্ক বেশি নেবে, বাট মুস্তাফিজ হয়তোবা টাইট বোলিং করলে আমাদের জন্য খুবই ভালো। আর স্পিনারদেরকে স্পেশালি ওদের স্পিনারদেরকে হ্যান্ডেল করতে হবে। যেমন কোয়ালিটি স্পিনার আছে, ওদেরকে যদি হ্যান্ডেল করতে পারি। লাইক পাকিস্তান কিন্তু গত ম্যাচটা ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেলা তখন কিন্তু এগ্রেসিভ ছিল। কারণ পাকিস্তান এমন একটা স্টেজে থাকে প্রথম রাউন্ডে যে না, দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করবো কি করবো না একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে। এই জন্য কিন্তু ওরা মানে বাজে ক্রিকেট খেলা শুরু করে। বাট ইন্ডিয়ার সাথে যখন ম্যাচটা খেললো, মানে আমার রান তো করেছে 170 কাছাকাছি, বাট আমার কাছে মনে হয় নট আপ টু দ্য মার্ক, বোলিংটা অত ভালো ছিল না। আর ইন্ডিয়ার না, পাকিস্তানের বাট ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপকে ধসাতে হলে আপনাকে এক্সট্রা কিছু করতে হবে বলারদেরকে। আমার কাছে যেটা মনে হয়েছে সেম, আমাদের যদি ইন্ডিয়ার ব্যাটসম্যানদেরকে মানে আপনাকে ব্যাকফুটে রাখতে হয় তাহলে ডেফিনেটলি যারা খেলতেছে, স্পেশালি মুস্তাফিজ, মাহাদি, তাসকিন, শরীফুল, সাকিব, যেই খেলুক না কেন, নাসুম, রিশাদ, এই 6জন বলার আছে স্পেশালিস্ট, এদেরকে খুব ভালো একটা বোলিং করতে হবে আমার কাছে যেটা মনে হয়। বাট ইটস কোয়াইট ডিফিকাল্ট হবে, বিকজ রিসেন্টলি ইন্ডিয়ার মানে যে ধরনের ক্রিকেট খেলছে, মানে বলাই চলে যে মানে হারানোটা ডিফিকাল্ট হবে তাদের। যদিও গতকাল কোচ ফিল সিমন্স বলছিলেন যে আসলে সব দলেরই ইন্ডিয়াকে হারানোর সামর্থ্য আছে, সেটা ওই দিনে গিভেন ডেতে। বাংলাদেশের ব্যাটিং নিয়ে আমি একটু প্রশ্ন করতে চাই। আপনি 170 করেও পাকিস্তান যেভাবে হেরেছে, বাংলাদেশের কি আসলে 170 করার সামর্থ্যটাও আছে কিনা, এই প্রশ্নটা রেখে আমি দর্শকের প্রশ্নটাও যুক্ত করতে চাই আপনার সঙ্গে। দর্শক পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত যেটাই হোক জানাবেন। আসসালামু আলাইকুম, আমি রাজশাহী থেকে মোহাম্মদ হাসিবুল ইসলাম বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আজকে বাংলাদেশের একাদশটা কেমন হওয়া উচিত? 3 স্পিনার নাকি 3 জন ফাস্ট বোলার খেলাবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তামিম ইকবালকে নিয়ে।
যে মাশরাফি আর সাকিবের মতো কি সে তো রাজনীতির সাথে যুক্ত হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, তো তার ভবিষ্যৎ কি অন্ধকার নাকি, এই বিষয়ে যদি বলতেন আচ্ছা, কিছু। ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমে আজকের ম্যাচ নিয়ে কথা বলি। একাদশটা কেমন হওয়া উচিত, 3 স্পিনার নাকি 3 পেসার, আপনি কোন জায়গাটায় মনে করেন? দেখুন না, বাংলাদেশের একাদশটা এমন হয়ে আছে যে যখনই আমি প্রেডিক্ট করছি যে এ খেলবে কিংবা একটা প্রথম মানে সেকেন্ড ম্যাচে আমি যদি মানে তুলনা করি তাহলে ওখানে বলা হয়েছিল যে 3টা হয়তোবা চেঞ্জ হবে, আনএক্সপেক্টেড 4টা চেঞ্জ হয়েছে, মানে কে বাইরে গেছে কে ভিতরে আসছে সেটা আসলে বলাটা ডিফিকাল্ট। বাট এই ম্যাচে আমার কাছে মনে হয় যে একটা হয়তোবা চেঞ্জ আসতে পারে যদি আমাকে টিম সিলেকশন করতে বলেন। তারপরে টিম ম্যানেজমেন্ট ওখান থেকে ভালো বুঝবে যে কোন কন্ডিশনের জন্য কাকে দরকার। আপনাকে চেঞ্জ করতে বলে কোন চেঞ্জটা আপনি করবেন? আর সাকিব কিন্তু এই ইন্ডিয়ার এগেনস্টে খুবই চমৎকার সাধারণত তানজিম খেলে থাকে। সাকিব। জি, সেখানে শরীফুলকে তাকে যদি একটা ব্রেক দেওয়া হয়, সাকিবকে যদি ইন করানো হয় তাহলে আমার জন্য আমার কাছে মনে হয় যে খুবই ভালো হয়। বাট তার একটা শুনছি যে রিশাদে হয়তো ব্যাক করতে পারে নাসুমের জায়গায়, বাট এখন ডিপেন্ড করে, এটা টিম ম্যানেজমেন্টের ডিসিশন। তারপরেও দেখবেন যে অনেক হয়তো বা চেঞ্জ আসতে পারে। লিটনের ইনজুরির একটা ফ্যাক্ট আছে, লিটন এখনো ফিট কিনা সেটাও বলা কঠিন, সেখানেও হয়তো বা চেঞ্জ আসতে পারে। যদি ফিট না থাকে শতভাগ তাহলে তার বিকল্প কাকে খেলাবে সেটাও দেখতে হবে। আচ্ছা, তার পেস বোলিংয়েই কি আপনি তাহলে মানে ইন্ডিয়াকে কাবু করার কথা ভাবছেন? মানে করতে পারলে সেটাই একমাত্র অস্ত্র হবে, বড় অস্ত্র? না, অবভিয়াসলি আমার কাছে মনে হয় সাকিব যে ইন্ডিয়ার সাথে যে ম্যাচগুলো খেলেছে সে কিন্তু আর্লি ব্রেক থ্রু দিয়েছে, স্পেশালি অভিষেক। সে কিন্তু দারুণ ছন্দে আছে এবং তার এগেনস্টে সাকিব আমার কাছে মনে হয়েছে অসাধারণ বোলিং করেছে বিগত ম্যাচগুলোতে। সো তাকে যদি একটা সুযোগ করে দেওয়া হয় এবং সে যদি ভালো ডেলিভার করতে পারে তাহলে ডেফিনেটলি একটা ব্যাকফুটে চলে যেতে পারে। বিকজ ইন্ডিয়ান এই ওপেনার ব্যাটসম্যানরা অনেক দিন ধরেই ভালো খেলছে, বাট বাংলাদেশের সাথে এখন দেখা উচিত যে আমরা কেমন বোলিং করি, আমাদের বোলাররা, পেস বোলার। মানে আপনি তানজিম সাকিবের কথা বলছেন, মোস্তাফিজের কথা বলছেন, দুইজন পেসারের কথা আলাদা করে বললেন। সেই জন্যই আমি বারবার বলছি যে পেস বোলিংই কি আমাদের শক্তি হওয়া উচিত কিনা ভারতের বিপক্ষে, নাকি স্পিনাররাও আমাদেরকে? না, অবভিয়াসলি, বিকজ তারা স্পিন মাস্টার আমার কাছে যেটা মনে হয়, পাকিস্তানি ইন্ডিয়ান ব্যাটাররা। সো পেস বলে মোস্তাফিজ কিন্তু 2টা ওভার উপরে করে, 2টা ওভার ভিতরে করে, না সরি 2টা ওভার উপরে করে না, 6 ওভার পরে 2টা ওভার করে এবং লাস্টে যেতে গিয়ে 2টা ওভার করে, 2 অথবা 3 যেটা। উপরে যারা বোলিং করবে সাকিব যদি ব্রেক থ্রু দিতে পারে তাহলে খুবই ভালো হয় আমার কাছে, মানে মোস্তাফিজরা এইভাবে ইউজ করে। সো আর্লি ব্রেক থ্রুটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর তাসকিনও ডেতে ভালো বোলিং করছে, সাকিবকে যদি ইন করানো হয় ডেফিনেটলি সাকিব, তাসকিন আর মাহাদি এই 3জনকে যদি উপরে 6 ওভারের ভিতরে ঘুরিয়ে ফিরিয়ে বল করাতে পারে এবং সাথে যদি ব্রেক থ্রু 1-2টা উইকেট ফেলতে পারি আমরা আর্লি, তাহলে হয়তো বা 170-160-র ভিতরে রাখা সম্ভব তাদেরকে। আচ্ছা, আর আমি যে প্রশ্নটা করেছিলাম যে ব্যাটিংয়ে বাংলাদেশের আসলে 170 প্লাস করার সামর্থ্য আছে কিনা, কারণ পাকিস্তানে 170 করেও যেভাবে আসলে ম্যাচটা হেরেছে, মানে সেই জায়গাটায় আমাদের আসলে ব্যাটিং সামর্থ্যটা কোন জায়গায়? না, সামর্থ্য তো ডেফিনেটলি আছে আমার কাছে মনে হয়েছে। তা সেই ক্ষেত্রে তামিমকে একটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। তারপর উপরে সাইফ হাসান অসাধারণ লাস্ট ম্যাচটা ব্যাটিং করেছে। লাস্ট 2টা ম্যাচ কিন্তু সে ক্যালকুলেটিভ ক্রিকেট খেলেছে, মানে একটা হয়তো বা তার স্ট্রাইক রেটটা অত বেশি ভালো না, কিন্তু গত ম্যাচের স্ট্রাইক রেটটা অসাধারণ ছিল। সো এই 2জনকে আমার কাছে মনে হয় ওপেনিং পার্টনারশিপটা দিতে হবে আর কি। যদি উইকেট আর্লি পড়ে যায় তাহলে একটু ডিফিকাল্ট হবে আমাদের জন্য। 170 রান করা ইন্ডিয়ার এগেনস্টে এতটা কঠিনও হবে না, বাট স্পিনারদেরকে ভালো করে হ্যান্ডেল করতে হবে আমাদের ব্যাটারদের, ভারতীয় ব্যাটারদেরকে, আমাদের ব্যাটারদেরকে, ভারতীয় বোলারদের, আমাদের ব্যাটারদের। কত রান আপনি মনে করেন যে বাংলাদেশের ব্যাটারদের পক্ষে আসলে সামর্থ্যে কুলবে? ওই পাশের স্পিনার তো কুলদীপ আছে, স্পেশালি মানে টি20তে অসাধারণ বোলিং করে থাকে। 160 প্লাস যদি করতে পারে তাহলে একটা ফাইটিং স্কোর দাঁড় করতে পারবো আমরা। 160 প্লাস, মানে আমি সেই জায়গাটাই বলছি যে পাকিস্তান 170 করার পরেও বাংলাদেশ ভারতের কাছে যেভাবে হেরেছে, 160 প্লাস আসলে সেই চ্যালেঞ্জিং স্কোরটা হবে কিনা? আমার কাছে মনে হয় যে না, হতে পারে আর কি। যদি 160 করতে পারি তাহলে আমাদের অসাধারণ 2-3জন চ্যাম্পিয়ন বলার আছে। 1 নম্বর মোস্তাফিজ, তাসকিনও খুব ভালো ছন্দে আছে, বাট তাদের ব্যাটারটা অসাধারণ আর কি আমার কাছে যেটা মনে হয়েছে। বাট কিছু ক্রিকেট খেলতে হবে আমাদেরকে, স্পেশালি হয়তো ব্যাটে নাহলে বোলিংয়ে, সেটা করতে পারলে হয়তো বা জেতা সম্ভব, 160 প্লাস করা সম্ভব। এমনিতে এশিয়া কাপে এখন এই মুহূর্তে যে জায়গায় ভারতের তো ফাইনালে চলে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, অন্য দলটা কে হবে সেইটা কি আসলে আপনি বাংলাদেশকে কাউন্ট করছেন, মানে 3 দলেরই শক্তি সামর্থ্য বিবেচনা করে বাকি 3 দলের? দেখুন, গতকালকের ম্যাচটা যদি শ্রীলঙ্কা জিতে যেত তারপরেও কিন্তু কিন্তু থাকতো আর কি। আমার কাছে যেটা মনে হয়েছে যে কোনো একটা টিম হয়তো বা তখন একটা ম্যাচ উইন করেও যেতে পারতো, বাট এখন যে কোনো একটা টিম 2টা ম্যাচ জিতবে, মানে 2টা ম্যাচ জিতেই তাকে থ্রু করতে হবে। লাইক বাংলাদেশ যদি আজকে ম্যাচটা জিতে
আমরা তাহলে কিন্তু পাকিস্তানের সাথে যদি হেরে যাই তাহলে কিন্তু ইকুয়েশন চলে আসবে। ইন্ডিয়াটা অটোমেটিক চয়েস আমার কাছে যেটা মনে হয়েছে, ইন্ডিয়া হয়তোবা লাস্ট ম্যাচটা আজকে যদি হেরেও যায় শ্রীলঙ্কার সাথে তারা মানে হয়তোবা ম্যাচটা জিতে গেলেই ফাইনালে যাবে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আজকের ম্যাচটা যদি হারি কিংবা জিতি, বাট লাস্ট ম্যাচটা আমাদেরকে জিততে হবে। ইন্ডিয়া যদি 1 নাম্বার ফাইনালিস্ট কাউন্ট করেন তাহলে সেকেন্ডটা একটু ডাউট আছে, পাকিস্তান নাহলে বাংলাদেশ, বিকজ ইন্ডিয়া আমার কাছে যেটা মনে হয়েছে শ্রীলঙ্কা আউট অফ দ্য রেস রাইট নাও। সো এই দুইটা টিমের ভিতরে যে কোনো একটা টিম যাবে, বাংলাদেশ অথবা পাকিস্তান। সেখানে মানে এটা তো সমীকরণ বললেন, কিন্তু শক্তি সামর্থ্যে বাংলাদেশকে কি আপনি কাউন্ট করেন পাকিস্তানের সাথে? না, ডেফিনেটলি মানে আনপ্রেডিক্টেবল টিম পাকিস্তান, বুঝছেন। গতকালকে দেখেই বোঝা গিয়েছিল অসাধারণ বোলিং করেছে, কিন্তু ব্যাটিংয়ে কিন্তু ছন্দ ছিল ফার্স্ট 6 ওভার পর্যন্ত, তারপরে কিন্তু ছন্দটা হারায়। সো আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি পাকিস্তানের সাথে, হারানো সম্ভব টি-20 ক্রিকেটে। আরও একজন দর্শক আছেন, আমরা ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেদন ভাই ভালো আছেন না? জি ভালো আছি ভাই। তুষার ভাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো আজকের বিষয়টা হচ্ছে বাংলাদেশ কি ভারতকে হারানো সম্ভব কিনা। তো এখানে আমার একটা প্রশ্ন হলো যে ভারত কি 11 জন নিয়ে খেলবে না 13 জন নিয়ে খেলবে? কারণ জি ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমরা বুঝতে পেরেছি যে আসলে আম্পায়ারিং এর কথাও বলছেন, যে আম্পায়ারিং কি ভারতের পক্ষে যাবে কিনা। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশের এই ম্যাচে ভারতের সাথে সবসময় আম্পায়ারিং এর একটা সবাই বলে থাকেন, অভিযোগ আছে যে আম্পায়ারিং এর একটা বাড়তি সুবিধা সাহায্য তারা পেয়ে থাকেন, সেটা আজকেও পাবেন কিনা এই টুর্নামেন্টে আসলে তেমনটা মনে হয়েছে কিনা। যদিও ওই আম্পায়ারিং এর ইস্যুটা পাশে রেখেও আমি বলতে পারি যে ভারত আসলে খুবই শক্তিশালী দল এই সময়ে এই টি-20 ফরম্যাটে। না, অবভিয়াসলি দর্শকরা এমন কোশ্চেন কেন করে তারও একটা দেখা উচিত আর কি। আমার কাছে যেটা মনে হয়েছে যে লাস্ট ম্যাচটা আনফেয়ার হয়েছে ফাকর জামানের জন্য একটু, হয়তোবা এটা আম্পায়ার বেনিফিট অফ ডাউটটা ব্যাটসম্যানের ফলে যাওয়া উচিত ছিল, এই জন্য কিন্তু দর্শকরা মানে এই ধরনের কোশ্চেন করে। বিগত ম্যাচগুলোতে আম্পায়ার একটা ফ্যাক্ট রোল প্লে করেছে আমাদের এগেনস্টে, সে প্রেক্ষাপট থেকেও কিন্তু দর্শকরা এরকম ধরনের আর কি প্রশ্ন ছুড়ে দেয়। আসলে খেলার মাঠে আমার কাছে মনে হয়েছে না, এই 11 জনই খেলে, 13 জন সবাই সবার জায়গা থেকে 100% দেওয়ার চেষ্টা করে। মানে এটা হয়তোবা ইন্ডিয়ান টিম বিধায় এখন হয়তোবা বলতে পারি না, কেউ বলতে পারে যে না একটু হয়তোবা আম্পায়ারের মানে সেই জায়গাগুলো আসে প্রশ্ন যখন টুর্নামেন্টের ফিকচার থেকে শুরু করে ফরম্যাট থেকে স্বাগতিক দেশ বিবেচনা থেকে শুরু করে সবকিছুতেই ভারতকে একটু প্রাধান্য দেওয়া হয়। অবশ্যই আমার কাছে মনে হয় এটা যে আনফেয়ার টোটালি, যে না ইন্ডিয়া একটু বেশি ফ্যাসিলিটি তারা আইসিসি থেকে একটু পায়, আমার কাছে যেটা মনে হয়েছে। বাট হ্যাঁ, যেহেতু একটা জায়গায় খেলা হচ্ছে, ইন্ডিয়া কিন্তু বেশি ট্যুর করে না, ওই জায়গাটা হয়তো থাকতেই পছন্দ করে, সেখানে ওখান থেকেই তারা সব ম্যাচগুলো খেলতে চায়। বাট অন্যান্য টিমগুলোর ক্ষেত্রে কিন্তু একটু হয়তো বা পিকচারটা একটু ট্রাভেল করতে হয়। সো এটা না হয় উচিত আমার কাছে যেটা মনে হয়। এই জিনিসগুলো অনেক সময় বাংলাদেশ ভারত ম্যাচ আমরা এর আগেও দেখেছি যে আসলে বাংলাদেশের মোটিভেশনের একটা বড় জায়গা থাকে, সেটা রাজনৈতিক কারণেই বলি, দু দলের ক্রিকেটীয় শক্তির কারণেই বলি, কিংবা দু দলের প্লেয়ারদের কথার লড়াইয়ের কারণেই বলি, বাংলাদেশ সবসময় একটা সিরিয়াসভাবে কিংবা বাড়তি আলাদাভাবে নেয়। এবারও কি সেই জায়গাটা থাকতে পারে কিনা? না, অবভিয়াসলি প্রেশার তো ইন্ডিয়ান ক্রিকেটারদেরও আছে, প্লাস আপনার ইন্ডিয়ার যারা কথাবার্তা বলে টকশোতে স্পেশালি, তারা কিন্তু আমাদেরকে সবসময় দমিয়ে রাখার চেষ্টা করে, না মানে নেগলেক্ট করে কথাবার্তা বলে। তাদের মানে তাদের জায়গা থেকে হয়তো বা একটু আমাদেরকে বেশি নেগলেক্ট করে আমার কাছে যেটা মনে হয়। টুর্নামেন্টের শুরুতে মনে আছে যে ভারতের বি দলও আসলে বাংলাদেশকে হারাতে পারবে, কিংবা এশিয়া কাপে এখন আর মেইন টিমের খেলার দরকার নেই, এরকম কথাও আমরা শুনেছি। গতকালকে প্রেস কনফারেন্সে কিন্তু সূর্যকুমার যাদব পাকিস্তানকে নিয়ে একটা কথা বলছিল যে আপনি কার সাথে ফাইট করতে আসছেন, যেখানে 13টার ভিতরে একটা ম্যাচ জিতেন, তাদের সাথে তো কোনো মানে ফাইট করার কোনো প্রশ্নই আসে না। আমরা তো তরফাই মানে ম্যাচ জিতে যাচ্ছে ইন্ডিয়ান টিম, এটাও রাইট আছে। বাট ইন্ডিয়ার যে ক্রিকেটার আছে আমার কাছে যেটা মনে হচ্ছে বি টিম অনেক শক্তিশালী টিম হবে, যেহেতু হ্যাঁ, বাট কাকে হারাবে না সেটা খেলার মাঠেই মানে বিবেচনা হবে। যদি আসলে টি-20 এনিবডিজ গেম, আমরা হয়তো বা বলছি যে না আমরা নাও জিততে পারি, জিততেও পারি, বাট যদি ভালো ক্রিকেট খেলি সে ইন্ডিয়াকেও ছেড়ে কথা হবে না। আমার কাছে এটা মনে হচ্ছে ভালো ক্রিকেট খেলতে পারলে আমরা এই ম্যাচে জিততে পারি।
আমরা একদমই শেষের দিকে চলে এসেছি, একটু এশিয়া কাপের বাইরে যেতে চাই। একজন দর্শকের প্রশ্ন ছিল যে তামিম ইকবাল কি রাজনীতিতে ঢুকছেন কিনা, আপনার মতামতটা জানতে চাই। সাকিব মাশরাফির উদাহরণ তিনি দিয়েছেন, তাদের পরিণতিটা খুব একটা ভালো হয়নি আমাদের দেশের প্রেক্ষাপটে। বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে তামিম ইকবাল যেভাবে এসছেন, মানে তিনি কি সরাসরি রাজনীতিতে ঢুকতে পারেন কিংবা ঢোকা? এটা যার যার ব্যক্তিগত অবশ্যই, ব্যাপার। অবশ্যই। আসলে মানে এই সেটা নিয়ে বিষয়ে সেটা নিয়ে- আমারও কথা বলার কোনো রাইট নাই। আমার কাছে যেটা মনে হয়েছে, বাট এটা তামিমের ব্যাপার। আসলে তামিম রাজনীতিতে ঢুকবে কি ঢুকবে না সেটা তামিমের ব্যাপার। এক অর্থে রাজনীতিতে সে সরাসরি ঢুকেছে, বিসিবি নির্বাচনটাও এখন এক ধরনের রাজনীতির মতোই হচ্ছে। সেই জায়গাটায় আপনি সাবেক ক্রিকেটার হিসেবে এই নতুন কমিটির কাছে কি চান? মানে আমি যদি যেই আসুক প্রেসিডেন্ট হয়ে, যেই কমিটি আসুক নির্বাচিত হয়ে, না, ডেফিনেটলি ক্রিকেটের জন্য কাজ করবে, ক্রিকেটটা আরও যেন মানে উন্নয়ন হয় ক্রিকেটের, এবং ডিসেন্ট্রালাইজেশন যে কথাটা হচ্ছে আর কি ভুল হয়ে আসার পর থেকে আমরা দেখছি কোচিং স্টাফগুলোকে অনেক এডুকেটেড করার জন্য উঠে পড়ে লেগেছে ভুল হয়। এই পলিসি যদি মেনটেন করা হয়, লাইক ইন্ডিয়া টিম কিন্তু আজ মানে এক ধাপে আসেনি, আর তাদের কোচদেরকে আগে শিক্ষিত করেছে, তারপরেই কিন্তু ইন্ডিয়ান টিম এত ভালো ক্রিকেট খেলা শুরু করেছে আমার কাছে যেটা মনে হয়। সো ওই 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 রোলটা ওইটা যদি ফলো করতে পারি আমরা, তাহলে আমার কাছে মনে হয় না ডেফিনেটলি ক্রিকেটের উন্নয়নই হবে। মানে ক্রিকেটের উন্নয়ন বলতে আপনি কি খালি এডুকেশন কিংবা ফ্যাসিলিটিস এই জায়গাগুলোতে এর কথাই ভাবেন, নাকি আসলে পলিসিগত কোনো চেঞ্জও আসলে আসা উচিত বাংলাদেশের ক্রিকেটে বড় পরিসরে? না, এটা যারা ক্রিকেট বোর্ডে আছে কর্মকর্তারা তারাই ভালো বলতে পারবে আমার থেকে, বাট ডেফিনেটলি চেঞ্জ হলে সব জায়গায় হবে আমার কাছে যেটা মনে হয়েছে, পলিসিগতভাবে বলেন। আর শুধু ক্রিকেট উন্নয়নের জন্য তো হবে না, অন্যান্য ক্ষেত্রেও হয়তো বা অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো আছে সেখানেও উন্নয়নের ছোঁয়া লাগবে আমার কাছে যেটা মনে হয়েছে। ধন্যবাদ আপনাকে তুষার ইমরান আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকের মতো আমরা এখানেই শেষ করতে চাই। বাংলাদেশ দলের জন্য শুভকামনা। ভারতকে হারানো সম্ভব তুষার ইমরান বলছেন, আমরা সেটার বাস্তবায়ন দেখতে চাই আজকের ম্যাচে। আর আগামীকাল তো পাকিস্তানের সঙ্গে ম্যাচ রয়েছে। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ পৌঁছে যেতে পারলে আরও একবার সেটাই হবে বড় অর্জন। সবাই ভালো থাকবেন।